সেজুতি বাড়ি ফিরে দেখল তার মা বারান্দায় বসে আছে। সেজুতির মন খারাপ দেখে তার মা বলল, কি রে সেজুতি, তোর মন খারাপ কেন? না মা, তেমন কিছু না। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আচ্ছা মা, মোহনপুর গ্রাম এখান থেকে কত দূর? সে তো অনেক দূরের পথ। তুই হঠাৎ মোহনপুর গ্রামের কথা জানতে চাচ্ছিস কেন? সেখানে আমার অবশ্যই যেতে হবে মা। কেন যেতে হবে? কি আছে ওই গ্রামে? ওই গ্রামে আমার পূর্বজন্মের অনেক কিছু লুকিয়ে আছে, সেখানেই যেতে হবে আমার। কিন্তু তুই একা কিভাবে সেখানে যাবি? একা কিভাবে যাব তা জানি না মা, তবে আমি যদি সেখানে না যাই তবে আমার এই জন্ম বৃথা। কি সব আবুল তাবুল কথা বলছিস বলতো? কিসে জন্ম বৃথা যাবে? সে অনেক কথা মা, আমি ফিরে এসে তোমাকে সব বলবো। কাল সকালেই আমাকে রওনা দিতে হবে। আমি ঘুমাতে গেলাম, তুমিও তাড়াতাড়ি শুয়ে পড়ো। মা, ও মা, আমি বের হচ্ছি মোহনপুরের উদ্দেশ্যে। তুই যে পথে যাচ্ছিস সে পথ বিপজ্জনক। যত বিপজ্জনকই হোক না কেন, আমি বিপদকে উপেক্ষা করে সেখানে যাবই। সাবধানে যাস মা। ঠিক আছে মা, আসছি তাহলে। সেজুতি মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ যেতেই দেখল হুবহু তারই মতো দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুটা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ সেজুতি? মোহনপুর গ্রামে যাচ্ছি। কিন্তু তুমি কি? তুমি তো দেখতে একদম আমার মতো। আমি তুমি আর তুমি আমি, আমরা আলাদা কেউ না। আমি তোমারই সত্তা। কিন্তু তুমি আমাকে এসব বলছো কেন? তুমি মোহনপুরে যার কাছে যাচ্ছ, তুমি কি নিশ্চিত সে তোমাকে চিনতে পারবে? কেন পারবে না? অবশ্যই সে আমাকে দেখলেই চিনতে পারবে। তুমিও তো সবকিছু ভুলে গিয়েছিলে, তারও কিছু মনে নেই সেই পূর্বজন্মের কথা। আর সে তো এখন জমিদারের ছেলে। তোমার মতো সামান্য গরিব মেয়েকে সে কেন নিজের জীবনসঙ্গী রূপে মেনে নিবে? আমার বিশ্বাস সে আমাকে অবশ্যই চিনবে। ঠিক আছে, যাও তবে, নিজে গিয়ে দেখো। নীলের মা, আমি খুব শীঘ্রই নীলের বিয়ে দিতে চাই। তোমার কি মতামত বলো? সে কি? তুমি তো জানোই ওর উপর অভিশাপ আছে। আমি ওসব অভিশাপ বিশ্বাস করি না। কিছু অভিশাপ সত্যি হয়, নীলে জীবনের অভিশাপও অবশ্যই সত্যি হবে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করব? এখন তো আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। আরো কিছুদিন দেখি অপেক্ষা করে। আমরা তো নিজের হাতে ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু নীল যদি কিছু মনে না করতে পারে তখন কি হবে? সে সময় হলেই দেখা যাবে, এত ভেবো না তো। কথাটি বলে নীলের মা তার মেয়ের কাছে গেল। মিতালি বারান্দায় বসেছিল। কিরে মিতালি, তোর ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখলাম পুকুর ঘাটের দিকে যেতে। এই অসময়ে নীলপুকুর ঘাটের দিকে গেল কেন? ওর তো বিপদ হতে পারে। হ্যাঁ মা, ভাইয়ার মনটাও খারাপ দেখলাম। ঠিক আছে, তুই তাড়াতাড়ি গিয়ে তোর ভাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মাঝে মাঝে আমার এমন লাগে কেন, মনে হয় আমার অতীতের কোনো ঘটনা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু সেই ঘটনা কি? ভাইয়া, তুমি এখানে একা একা বসে কি করছো? কই, কিছু করছি না তো। তুই আবার এখানে আসলি কেন? মা তোমাকে টাকার জন্য আমাকে এখানে পাঠালো। ঠিক আছে, চল বাড়ি যাই তাহলে। সে যদি হেঁটে চলেছে গ্রামের পথ ধরে, হঠাৎ সে দেখতে পেল একটা বট গাছের নিচে এক বুড়ি বসে আছে। বুড়িমা, তুমি এই সময় এখানে বসে আছো কেন? বাড়ি ফিরছিলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছে, তাই এখানে বসে আছি। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না রে মা,
তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আমি তাহলে যাই গো বুড়িমা, আমার অনেক দূর যেতে হবে। ঠিক আছে, যাবার আগে আমার একটা কাজ করে দিয়ে যা। কি কাজ? পাশে জঙ্গলে একটা পুকুর আছে, ওখান থেকে আমাকে একটু পানি এনে দে। তুমি আরেকটু বসো, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে, যাবার আগে এই বাঁশিটা নে, এই বাঁশিটা তোর কাজে লাগতে পারে। সে যদি পানি নিয়ে আসার পর দেখল বুড়ি সেখানে নেই। আরে, সেই বুড়িমা কই গেল? হয়তো বাড়ি চলে গেছে। আমার এখন তাড়াতাড়ি মোহনপুর গ্রামে পৌঁছাতে হবে। সে যদি সন্ধ্যার আগেই জমিদার বাড়িতে পৌঁছে গেল। তারপর ডাকতে লাগলো, বাড়িতে কেউ আছেন? সে জ্যোতির ডাক শুনে নীলের মা বাইরে এলো। কে তুমি? আমি অনেক দূর থেকে এখানে এসেছি কাজের সন্ধানে। শুনেছি আপনারা কাউকে খালি হাতে ফেরান না। দয়া করে আমাকে একটা কাজ দিবেন। জমিদারের বউয়ের বুঝতে আর বাকি রইল না যে এই মেয়ের জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছে। ঠিক আছে, ভিতরে চলো। পরের দিন সকালে জমিদার বউ সেজুতিকে পুকুরে পানি আনতে পাঠালো, কারণ সে জানে নীল ওই সময় পুকুর ঘাটে আছে। সেজুতি পুকুর ঘাটে গেল পানি আনতে। আমি এই যন্ত্রণা আর কতদিন বয়ে বেড়াবো? এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। সেজুতি পেছনে দাঁড়িয়ে সব শুনে বলে উঠল, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আমি এসে গেছি। কে আপনি? আর লুকিয়ে লুকিয়ে কেনই বা আমার কথা শুনছিলেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার অতীতের সব প্রশ্নের উত্তর যা এতদিন ধরে খুঁজছিলেন। আমি কিভাবে বুঝবো আপনি আমার অতীতের সব প্রশ্নের উত্তর? এই বাঁশির দিকে তাকান, আমি আপনাকে সব বলছি। তোর এত বড় সাহস! তুই এই রাজ্যের রাজকুমারীর ওপর নজর দিয়েছিস। তোর মৃত্যু অবধারিত। কাউকে ভালোবাসা কি অপরাধ? তুই সামান্য রাখাল হয়ে রাজকুমারীকে ভালোবেসে মহা অপরাধ করে ফেলেছিস। প্রহরী, এই বেয়াদবকে চাবুক মেরে এর প্রাণ নিয়ে নাও, যাতে আর কোনো রাখাল কোনো রাজকুমারীকে ভালোবাসার দুঃসাহস না করে। রাজকুমারী নীলিমা রাজপ্রাসাদের সামনে রাখালকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আপনিও সেখানে যান। প্রহরী, রাখালকে চাবুক মারো। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, কিন্তু আমি আবার জন্ম নিব। সেই যুগে অবশ্যই আমি রাজকুমারীকে নিজের জীবন সঙ্গী রূপে পাব। আমি অবশ্যই পাব, এই আমার আকাঙ্ক্ষা। তাহলে আমিও আর বাঁচতে চাই না। আর পরের জন্মে আমি কোনো দরিদ্র ঘরে জন্ম নিতে চাই। আমি স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিচ্ছি। কথাটি বলে রাজকুমারী আগুনে পুড়ে মারা গেল। প্রহরীর চাবুকের আঘাতে রাখালেরও মৃত্যু হল। সেজুতির মুখে শোনার পর নীলের সব মনে পড়ে গেল। তারপর নীল সেজুতিকে বলল, তুমি আগে আসোনি কেন? আমার এই অতীত আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। হয়তো আমাদের নিয়তিতে এমনটাই লেখা ছিল, তাই এমনটা হয়েছে। আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। এই জন্মে আমি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেব। পূর্বজন্মে আমরা আমাদের ভালোবাসার জন্য জীবন বিসর্জন দিয়েছিলাম, আর এই জন্মে সেই ভালোবাসা পূর্ণতা পেল। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। নীল আর সেজুতি বাড়ি চলে গেল। তারা হয়তো সুখে শান্তিতে বসবাস করবে। সবার ভালোবাসা পূর্ণতা পাক, সেই শুভকামনা জানিয়ে আজকের গল্পের ইতি টানলাম। পরের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।